Hello, my dear learners. Welcome back to Disha Academy English Coaching. Today we are going to learn how to make a phrase. Dear learners, আজকের ক্লাসে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে ফ্রেজ মেকিং। তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে, টুডেজ লেসন ফ্রেজ মেকিং। তো আজকের ক্লাসটি আমাদের কিসের উপর? ফ্রেজ মেকিং এর উপর। এটা ক্লিয়ার যে আজকের ক্লাসে আমরা কি শিখতে চলেছি? ক্লিয়ার তো? দেখো, আমরা যদি সত্যি ফ্রেজ মেকিং ভালোভাবে শিখতে চাই তাহলে আমি একটা কথা এখানে অবশ্যই বলতে চাই বা আমার বলা দরকার। আমি আমার চ্যানেলে ডে 11-এর যে ভিডিওটি আপলোড করে রেখেছি সেটা তোমরা অবশ্যই একবার দেখে নাও। আজকের ক্লাসটি তোমাদের কাছে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। ওকে, ক্লিয়ার তো? দেখো, আমি আমার ডে 11-এর ভিডিওতে কি আলোচনা করেছিলাম একটু ছোট্ট করে বলে দিই। আমি সেখানে আলোচনা করেছিলাম হাউ টু এক্সপ্রেস র ইন ইংলিশ। ইংরেজিতে আমরা কিভাবে র কে এক্সপ্রেস করব সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আর এই ইংরেজিতে র এর ব্যবহারের সঙ্গে ফ্রেজ মেকিং এর একটা দারুণ সম্পর্ক রয়েছে। তাই আমি বারবার এখানে একটা কথা রিপিট করছি যে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ডে 11-এর ভিডিওটিকে একবার দেখে নাও। দেখো, আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ফ্রেজ মেকিং এর উপর, তাই তো? তো চলো ফ্রেজ মেকিং সম্পর্কে আমরা কয়েকটা কথা আলোচনা করি, যেগুলো প্রতিটি স্টুডেন্টের জানা দরকার। দেখো, ফ্রেজ মেকিং সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে হলে আমাদেরকে ফার্স্ট 3টি কোশ্চেন মাথায় রাখতে হয়। সেই কোশ্চেনগুলো কি কি? অবশ্যই তোমরা সেই কোশ্চেনগুলি নিজেদের খাতায় ফার্স্ট লিখে নাও, তাহলেই ফ্রেজ মেকিং সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা গড়ে উঠবে। দেখো, আমাদের প্রথম কোশ্চেন, হোয়াট ইজ এ ফ্রেজ? এর উত্তরে বলা হয়েছে এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লিয়ার? ফার্স্ট এটা লিখে নাও, তারপর আমি ইন ডিটেলস আলোচনায় আসছি। তারপর রয়েছে কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ওয়ে অফ ফ্রেজ মেকিং? দেখো, ফ্রেজ মেকিং এর ওয়েটা হচ্ছে নাউন অবলিক প্রোনাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন অবলিক প্রোনাউন। এক্সাম্পল হিসাবে বলা হয়েছে দ্য বুক অন দ্য টেবিল। কোশ্চেন নাম্বার 3, এই কোশ্চেন নাম্বার 3-তে কি রয়েছে? হাউ ডু উই মেক ফ্রেজেস? তাই তো, ফ্রেজ মেকিং করার 3টি ওয়ে। একটা হচ্ছে বাই প্লেসিং মোর দেন ওয়ান ওয়ার্ড টুগেদার সাইড বাই সাইড। এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে মাই বুক। 2 নম্বরে কি রয়েছে? বাই ইউজিং অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে আমরা কিন্তু ফ্রেজ মেকিং করতে পারি। এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে রবীন্দ্রনাথ ট্যাগরস বুক। 3 নম্বরে রয়েছে বাই ইউজিং প্রিপোজিশন। প্রিপোজিশন ব্যবহার করে আমরা কিন্তু ফ্রেজ মেকিং করতে পারি। দ্য বুক অফ মাই এক্সাম্পল হিসাবে এটাকে দেখানো হয়েছে। ক্লিয়ার তো? তো ডিয়ার লার্নার্স, এরপর এই 3টি কোশ্চেন সম্পর্কে আমরা একটু আলোচনা করি, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে উঠবে। দেখো, প্রথম কোশ্চেন আমাদের কি রয়েছে? হোয়াট ইজ এ ফ্রেজ? তার উত্তরে বলা হয়েছে এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ডস এটা বলতে কি বোঝানো হয়?
শব্দের সমাহার, ঠিক আছে, এ গ্রুপ অফ ওয়ার্ডস। এটা বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে শব্দের সমাহার। 2 নম্বর কোশ্চেনে কি রয়েছে, হোয়াট ইজ দ্য ওয়ে অফ ফ্রেজ মেকিং। দেখো, সেন্টেন্স মেকিং এর যেমন একটা ওয়ে আছে, সেটা কি সাবজেক্ট প্লাস ভার্ব। এইভাবে আমরা একটা সেন্টেন্স মেকিং এর ওয়েকে খুঁজে পেয়েছি বা বার করে নিয়েছি, যে আমরা যখনই সেন্টেন্স লিখব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবলিক কমপ্লিমেন্ট, এভাবে আমরা কিন্তু সেন্টেন্স মেকিং করে থাকি। ঠিক তেমনি ফ্রেজ মেকিং এরও একটা ওয়ে আছে, আর সেই ওয়েটা কি, দেখো, দ্য বুক অন দ্য টেবিল। এখানে আমি এক্সাম্পল দিয়ে শুরু করছি। দ্য বুক এটা কি, এটা হচ্ছে একটা নাউন। অন এটা কি, এটা হচ্ছে প্রিপোজিশন। তারপর কি, দ্য টেবিল এটা কি, এটা হচ্ছে একটা নাউন। দেখো, এটাকে যদি আমরা স্ট্রাকচারের আকারে লিখি তাহলে সেটা কেমন দাঁড়ায়। প্রথমেই কি রয়েছে, নাউন, তারপর নাউন অবলিক প্রোনাউন, তারপর হচ্ছে প্রিপোজিশন, তারপর কি প্লাস দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা নাউন অবলিক প্রোনাউন। এটা হচ্ছে ফ্রেজের অ্যাকচুয়াল স্ট্রাকচার। এই ওয়েতে আমরা যদি কোনো ওয়ার্ডকে ব্যবহার করে থাকি বা এই ওয়েতে আমরা যদি কিছু ওয়ার্ডকে ব্যবহার করে থাকি, সেটাকেই বলা হয়ে থাকে এই গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ড, এটা তো একটা স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচারটা কি বা সেই প্যাটার্নটা কি, সেই প্যাটার্নটাই হচ্ছে নাউন অবলিক প্রোনাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন অবলিক প্রোনাউন। এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে দ্য বুক অন দ্য টেবিল। এখানে দ্য বুক এটা হচ্ছে নাউন, অন প্রিপোজিশন, আর দ্য টেবিল এটা হচ্ছে নাউন। এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে টেবিলের উপর বইটি। ক্লিয়ার? দেখো, এরপর কোশ্চেন নাম্বার 3 খুব ইন্টারেস্টিং। এখানে কি বলা হয়েছে, হাউ ডু উই মেক ফ্রেজেস। আমরা কিভাবে ফ্রেজ মেকিং করে থাকি। দেখো, ফ্রেজ মেকিং এর এটা হচ্ছে একটা স্ট্রাকচার বা প্যাটার্ন। জেনারেলি আমরা কিন্তু এই ওয়েতে ফ্রেজকে মেকিং করে থাকি, কিন্তু ফ্রেজ মেকিং এর অরিজিনাল ওয়ে হচ্ছে মাত্র 3টি, যেটা আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 3-তে আলোচনা করেছি। দেখো, প্রথমে কি বলা হয়েছে, বাই প্লেসিং মোর দেন ওয়ান ওয়ার্ড টুগেদার সাইড বাই সাইড। এর অর্থ হচ্ছে কি জানো? এর অর্থ হচ্ছে পাশাপাশি একাধিক শব্দকে একসাথে ব্যবহার করে আমরা ফ্রেজ মেকিং করতে পারি। এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে মাই বুক। মাই বুক এর বাংলা অর্থ কি, আমার বই, তাই তো? দেখো, মাই এটা একটা ওয়ার্ড, বুক এটাও একটা ওয়ার্ড। এই দুটি ওয়ার্ডকে আমরা পাশাপাশি একসাথে ব্যবহার করেছি। এভাবেও আমরা কিন্তু ফ্রেজ মেকিং করতে পারি। অনেকগুলি ওয়ার্ডকে বা একাধিক ওয়ার্ডকে পাশাপাশি ব্যবহার করে আমরা কিন্তু ফ্রেজ মেকিং করতে পারি। ক্লিয়ার? দেখো, 2 নম্বরে কি বলা হয়েছে, বাই ইউজিং অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে আমরা কিন্তু ফ্রেজ মেকিং করতে পারি। দেখো, এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে রবীন্দ্রনাথ ট্যাগরস বুক। ট্যাগরস এটার সঙ্গে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এসটি ব্যবহার করেছি। দেখো, রবীন্দ্রনাথ ট্যাগরস বুক
এটার বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই। 3 নাম্বার কি রয়েছে? বাই ইউজিং প্রিপোজিশন। আমরা কিন্তু প্রিপোজিশন ব্যবহার করে ফ্রেজ মেকিং করতে পারি। এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে দ্য বুক অফ মাইন্ড। এটা কি? এটাও কিন্তু ফ্রেজ। দেখো এই ফ্রেজটি কিন্তু এই স্ট্রাকচারের সঙ্গে মিশছে, কিন্তু নাউন অবলিক প্রোনাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন অবলিক প্রোনাউন, তাই তো? দ্য বুক এটা নাউন, অফ প্রিপোজিশন, মাইন্ড এটা হচ্ছে প্রোনাউন। এর অর্থ হচ্ছে দ্য বুক অফ মাইন্ড, এর অর্থ হচ্ছে আমার বইটি। তাহলে কোশ্চেন নাম্বার 3 থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা এটাই শিখতে পারলাম যে ফ্রেজ মেকিং এর 3টি ওয়ে রয়েছে। এটা তো ক্লিয়ার। কিন্তু ডিয়ার লার্নার, আজকের ক্লাসে আমরা এই 3টি ওয়ে, এখানে যে 3টি ওয়ে দেখানো হয়েছে, এই 3টি ওয়ের মধ্যে আমরা কিন্তু 2টি ওয়েকে ব্যবহার করে ফ্রেজ মেকিং করতে শিখব। 2 নাম্বার কি রয়েছে? বাই ইউজিং অ্যাপোস্ট্রফি এস, আর 3 নাম্বারে রয়েছে বাই ইউজিং প্রিপোজিশন। বাই ইউজিং অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে আমরা ফ্রেজ মেকিং করতে শিখবো আজকের ক্লাসে। আর বাই ইউজিং প্রিপোজিশন, দেখো প্রিপোজিশন কিন্তু অনেক, কিন্তু এখানে আমরা কিন্তু একটা প্রিপোজিশন ব্যবহার করেই ফ্রেজ মেকিং করতে শিখবো, সেটা হচ্ছে অফ। ডিয়ার লার্নার্স, তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে ফ্রেজ মেকিং করতে পারি, আর প্রিপোজিশন ব্যবহার করে কিভাবে ফ্রেজ মেকিং করতে পারি। প্রিপোজিশন বলতে এখানে অফকে ব্যবহার করে, প্রিপোজিশন বলতে একটাই প্রিপোজিশন তো অনেক, কিন্তু আমরা শুধুমাত্র একটি প্রিপোজিশনকে ব্যবহার করে ফ্রেজ মেকিংটি করার চেষ্টা করব, সেটা হচ্ছে অফ। ক্লিয়ার? দেখো প্রথমে কি লেখা রয়েছে? ফ্রেজ মেকিং বাই ইউজিং অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড প্রিপোজিশন অফ। মানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে আমরা ফ্রেজ মেকিং করতে চলেছি, আর প্রিপোজিশন অফকে ব্যবহার করে ফ্রেজ মেকিং করতে চলেছি। দেখো এখানে একটা কথা মনে রাখবে, আমরা যদি ফ্রেজ মেকিং করতে চাই তাহলে নাউন থেকে কিভাবে আমরা ফ্রেজ মেকিং করতে পারি, মতো আমরা বাংলাতে ফ্রেজটিকে মেকিং করার চেষ্টা করব, দেন ওটাকে ইংরেজি করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে কমন নাউনের উপর ফ্রেজ মেকিংটি দেখানো হয়েছে। আর কমন নাউনকে আমরা কটি ফর্মে ব্যবহার করতে পারি? মাত্র 2টি ফর্মে ব্যবহার করতে পারি, সিঙ্গুলার আর প্লুরাল। ঠিক আছে? দেখো প্রথমেই আমরা যে 2টি কমন নাউন থেকে ফ্রেজ মেকিং করেছি সেগুলি হচ্ছে বার্ড আর স্টার। এই 2টি কমন নাউন থেকে আমরা কিন্তু ফ্রেজগুলিকে মেকিং করেছি। এদের কিন্তু আবার 2টি ফর্মেই ফ্রেজগুলিকে মেকিং করেছি, সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম। দেখো ফ্রেজ মেকিং এর ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যে আমরা যদি কোনো নাউনের সঙ্গে র ব্যবহার করি সেটাই কিন্তু আমাদের ফ্রেজ মেকিং এর ফার্স্ট স্টেপ। যে কোনো নাউনের সঙ্গে আমরা যদি র ব্যবহার করি, এগুলিকে যখন আমরা ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব যে এখান থেকে আমরা কিভাবে ফ্রেজ মেকিং করেছি, তাহলে ব্যাপারটি আরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে উঠবে। ঠিক আছে? দেখো প্রথম ওয়ার্ড হচ্ছে বার্ড, সিঙ্গুলার ফর্মে রয়েছে বার্ড, এর বাংলা অর্থ কি? পাখি। দেখো এটা তো একটা নাউন, তাই তো? এই নাউনটির সঙ্গে বার্ড হচ্ছে নাউন, যার বেঙ্গলি অর্থ হচ্ছে পাখি। এই পাখি ওয়ার্ডটার সাথে
আমরা ফার্স্ট কিন্তু র যোগ করার চেষ্টা করব। তাহলে কি হলো? পাখির। আমরা যে কোনো নাউনের সঙ্গে এভাবে যদি র যুক্ত করি তাহলে সেটাই হচ্ছে ফ্রেজ মেকিং এর ফার্স্ট স্টেপ, পাখির। আচ্ছা, এখানে আমি যদি পাখির এই কথাটি বলে চুপ করে থাকি তাহলে আমরা কি কমপ্লিট সেন্স পাচ্ছি? পাখির এটা তো বলার পর আমাদের আরো কিছু বলা দরকার। যেমন পাখির এই রটি ব্যবহার করার পর আমি কি বলেছি? লেজ, পাখির লেজ। এটাকে যখন আমরা রয়ের পর যে ওয়ার্ডটি ব্যবহার করেছি সেটা হচ্ছে লেজ। যতক্ষণ না লেজ কথাটিকে আমি ব্যবহার করছি ততক্ষণ পর্যন্ত একটা কমপ্লিট সেন্স আমরা পাচ্ছি না। আমি যদি পাখি এখানেই চুপ করে থাকি তাহলে তোমার মনে একটা কোশ্চেন অ্যারাইজ হবে, আর সেই কোশ্চেনটা কি? পাখির তারপর কি? এই কোশ্চেনটি তোমার মনে অ্যারাইজ হবে। আর যদি আমি বলি পাখির লেজ, দেয়ার ইজ নো কোশ্চেন, কোনো কোশ্চেন থাকছে না তোমার মনে। আমি যদি বলি আমার, তুমি তো ওয়েট করবে, তারপর তার কিছু একটা বলার আছে, তাই না? বা আমার কি, আমরা কি বলি? আমার বই, আমার খাতা, এভাবে, তাই তো? কিন্তু আমার এই কথাটি বলে আমরা কখনোই চুপ করে থাকতে পারি না। ঠিক আমরা যদি কোনো নাউনের সঙ্গে র যুক্ত করি, এই রকে যুক্ত করার পর আমরা কখনোই চুপ করে বসে থাকতে পারি না, আমাদের আরো কিছু বলার দরকার। যেমন এখানে আমি বলেছি পাখির লেজ, তুমি বলতে পারো পাখির ঠোঁট, পাখির ডানা। তুমি তোমার ইচ্ছা মতন বলবে যে তোমার কি বলতে ইচ্ছা করছে। আমি যেমন বলেছি পাখির লেজ, ঠিক আছে? তাহলে র ব্যবহার করার পর আরো যে কিছু বলার দরকার, এটা তো ক্লিয়ার হয়েছে। দেখো এই বার্ড ওয়ার্ডটি থেকে আমরা, এটা তো সিঙ্গুলার ফর্মে রয়েছে তাই না, আমরা দুটি ফ্রেজ মেকিং করেছি, একটা হচ্ছে পাখির লেজ আর একটা হচ্ছে পাখিটির লেজ। ফার্স্ট বাংলাটিকে দেখে নাও। এরপর প্লুরাল ফর্ম বার্ড, এর অর্থ কি? পাখি, তাই তো? এখানে আমরা কিন্তু কিভাবে ফ্রেজটি মেকিং করেছি দেখে নাও। প্রথমে এক নম্বরে করেছি পাখিগুলির লেজ, দু নম্বরে কি করেছি? পাখিদের লেজ। এটা তো ক্লিয়ার। তারপরের ওয়ার্ড কি রয়েছে? স্টার রয়েছে তো। দেখো এটার বাংলা অর্থ কি? তারা। আমি যদি এর সাথে র যুক্ত করি তাহলে কি হয়? তারার। কিন্তু র যুক্ত করার পর আমার তো কিছু বলা দরকার, আর এখানে আমি কি বলেছি? আলো। এখানে আমি যেমন ব্যবহার করেছি আলো, তুমি তোমার ইচ্ছা মতো কিছু ওয়ার্ড ব্যবহার করবে যেটাকে তুমি উপযুক্ত মনে করছো। ক্লিয়ার তো? আমি ব্যবহার করেছি তারার আলো, দু নম্বরে কি ব্যবহার করেছি? তারাটির আলো। ক্লিয়ার তো? এরপর প্লুরাল ফর্মটিকে দেখে নেওয়া যাক। এখানে কি ব্যবহার করেছি? তারাগুলির আলো। দু নম্বরে কি করেছি? তারার আলো। এখানে একটা কথা মনে রাখবে, এখানে যেমন আমরা পাখিদের লেজ দের কথাটি ব্যবহার করেছি, কিন্তু এখানে কিন্তু তারাদের দের কথাটি আমরা কিন্তু এখানে যুক্ত করতে পারি না। তাহলে তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে স্যার তাহলে আমরা দের কথাটিকে কোথায় যুক্ত করব? এখানে একটা কথা মনে রাখবে, নাউনটি যদি পারসন অথবা থিং উইথ লাইফকে ইন্ডিকেট করে থাকে, আমরা অবশ্যই সেই নাউনগুলির সঙ্গে, কোন নাউনগুলির সঙ্গে? যে নাউনগুলি পারসন আর থিং উইথ লাইফকে ইন্ডিকেট করে থাকে তাদের ক্ষেত্রেই আমরা কিন্তু দের কথাটিকে যুক্ত করতে পারি। স্টার এটা কি? এটা হচ্ছে নাউন, কিন্তু এটা থিং উইদাউট লাইফ, তাই এর ক্ষেত্রে বিশেষ করে থিং উইদাউট লাইফের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই দের কথাটিকে যুক্ত করতে পারি না। ক্লিয়ার তো? দেখো
এখান থেকে এটা তো ক্লিয়ার যে আমরা যদি বাংলাতে ফ্রেজ মেকিং করতে চাই তাহলে যে নাউনটি থেকে আমরা ফ্রেজ মেকিং করতে চাইছি সেই নাউনটির সঙ্গে ফার্স্ট আমরা কি করব, র যুক্ত করব। দেখে নাও, পাখি, পাখিটির, তারার, তারাটির, তাই তো, এভাবে। তারপর র যুক্ত করার পর আমাদেরকে কিছু বলা দরকার, এটা তোমরা তোমাদের নিজেদের মতন বলবে। আমি যেমন ব্যবহার করেছি পাখির লেজ, পাখিটির লেজ, তারার আলো, তারাটির আলো, ক্লিয়ার? এরপর আমাদের দেখে নেওয়া দরকার যে এই র যুক্ত শব্দকে ইংরেজিতে এক্সপ্রেস করার কতগুলি ওয়ে আছে। মাত্র দুটি ওয়ে আছে। এই র যুক্ত শব্দকে যদি ইংরেজিতে এক্সপ্রেস করতে হয় তাহলে হয় আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করি আর না হয় অফের ব্যবহার করে থাকি। এখানে একটা কোশ্চেন হতে পারে যে তাহলে আমরা কোন নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব আর কোন নাউনের সঙ্গে অফের ব্যবহার করব? ওয়েট, এটাকে একটু বুঝে নেওয়ার দরকার আছে। এই জন্যই আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে আমার চ্যানেলে গিয়ে তোমরা ডে 11-এর ভিডিওটি একবার দেখে নাও। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে বলা হয়েছে, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে যে আমরা কোথায় অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব আর কোথায় অফের ব্যবহার করব। একটু ছোট্ট করে বলে দিই, পারসন আর থিং উইথ লাইফ, বিশেষ করে যে নাউনটি পারসনকে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব, আর যে নাউনটি থিং উইথ লাইফকে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব। আর অফের ব্যবহার কোথায় করব? যে নাউনটি থিং উইদাউট লাইফকে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে আমরা অফের ব্যবহার করব। এবার এটাকে একটু দেখে নেওয়া যায়। দেখো, বার্ড, এটা হচ্ছে নাউন। ফার্স্ট তুমি ডিসাইড করো, এরপর দেখে নেওয়া যাক কোন নাউনটির সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি আর কোন নাউনটির সঙ্গে আমরা অফের ব্যবহার করতে পারি। দেখো, বার্ড, এটা তো নাউন, কিন্তু ফার্স্ট তুমি আমাকে এটা বলো যে এটা পারসন না থিং। অবভিয়াসলি থিং, তাই তো? আর থিং হলে দুটি জিনিস আমাদেরকে অবশ্যই এখানে উল্লেখ করা দরকার আছে। যদি থিং হয় সেক্ষেত্রে বলতে হবে এটা থিং উইথ লাইফ না থিং উইদাউট লাইফ। অবভিয়াসলি বার্ড, এটা হচ্ছে থিং উইথ লাইফ, আর থিং উইথ লাইফের ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব? অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব। ক্লিয়ার? এরপর নেক্সট ওয়ার্ড স্টার, তাই তো? এটা কি পারসন না থিং? অবভিয়াসলি এটা হচ্ছে থিং, কিন্তু এটা থিং উইথ লাইফ না থিং উইদাউট লাইফ? অবভিয়াসলি এটা থিং উইদাউট লাইফ, আর থিং উইদাউট লাইফের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? অফের ব্যবহার করে থাকি, তাই তো? তাহলে এখান থেকে আমাদের কাছে এটা ক্লিয়ার যে বার্ড ওয়ার্ডটির সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব আর স্টার ওয়ার্ডটির সঙ্গে আমরা অফের ব্যবহার করব। ক্লিয়ার? দেখো, পাখির লেজ, তাই তো? যদি আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করি তাহলে প্রথমেই লিখিব এ বার্ড, আর রয়ের জন্য আমরা কি করেছি? অ্যাপোস্ট্রফি এস, তাহলে কি হলো? পাখির। আর তারপর কি রয়েছে? লেজ, লেজের ইংরেজি কি? টেল, তাহলে কি হলো? এ বার্ডস টেল। ঠিক একইভাবে পাখিটির লেজ, দ্য বার্ডস টেল। 2 নাম্বার কি? পাখিগুলির লেজ, দ্য বার্ডস টেল। এখানে কিন্তু কমাটিকে ব্যবহার করা হয়েছে, কমার পর যে আমরা এস এর ব্যবহার করে থাকি সেটা কিন্তু এখানে করা হয়নি, কারণ এসেন্ডিং প্লুরাল নাউনের সঙ্গে আমরা শুধুমাত্র কমাটিকেই ব্যবহার করে থাকি। পাখিগুলির লেজ, দ্য বার্ডস টেল, পাখিদের লেজ,
বার্ডস টেল। ক্লিয়ার? এভাবে। এরপর দেখে নেওয়া যাক স্টার। এখানে কিন্তু আমরা অফের ব্যবহার করব। এখানে একটা কথা মনে রাখবে, যদি আমরা অফের ব্যবহার করি তাহলে অবশ্যই এখানে যে রয়েছে তারার আলো, ফার্স্ট কিন্তু আমরা কিন্তু আলোর যে ইংরেজি সেটাকে লিখে নেব, যেমন লাইট। কিন্তু এই আলো, এটা যদি ইংরেজি লিখতে হয় অবশ্যই সেটাকে দা ব্যবহার করে লিখতে হয়। কি লিখেছি আমরা? দ্য লাইট অফ এ স্টার। দেখো দ্য লাইট, এটা অ্যাকচুয়ালি কি? আলো। এরপর রয়েছে কি? র। এই র এর জন্য আমরা ব্যবহার করেছি অফ, তারপর তারা, এ স্টার। তাহলে কি হলো? দ্য লাইট অফ এ স্টার। ক্লিয়ার তো? 2 নাম্বার কি রয়েছে? তারাটির আলো, দ্য লাইট অফ দ্য স্টার। এবারে প্লুরাল পোর্শনটিকে দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে কি? তারাগুলির আলো। ফার্স্ট কিন্তু আমরা আলোর ইংরেজিটিকে করে নিয়েছি দ্য লাইট, তারপর কি? অফ দ্য স্টার্স, তারার আলো। এখানে কি করেছি? দ্য লাইট অফ স্টার্স। ক্লিয়ার ডিয়ার লার্নার? আশা করি ফ্রেজ মেকিং কি বা কিভাবে করতে হয় এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে রাখি, তোমরা নিজেদের গ্রামার বই থেকে, বিশেষ করে যেখানে সিঙ্গুলার আর প্লুরাল নাউনের ব্যবহার দেখানো হয়েছে সেই চ্যাপ্টার থেকে এভাবে তোমরা ফ্রেজ মেকিং করার বাড়িতে চেষ্টা করবে। এভাবে তোমরা যদি বাড়িতে বসে নিজেরা প্র্যাকটিস করো, ফ্রেজ মেকিং সম্পর্কে আরো বেশি স্বচ্ছ ধারণা তোমার গড়ে উঠবে। ডিয়ার লার্নার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চলো এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।